বাংলাদেশে গত ৫০ বছরের অর্থনৈতিক জার্নিটা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। চলুন আজ আমরা এই অসাধারণ রূপান্তরের গল্পটাই একটু কাছ থেকে দেখি। ভাবুন তো একবার, যে দেশে শিল্পকে একসময় প্রায় পরিকল্পনা করে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই দেশটা আজ কিভাবে একটা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হয়ে উঠল। আজকের এই আলোচনাতে আমরা কিন্তু ঠিক এই জার্নিটাই বোঝার চেষ্টা করব। এই যে দেখুন, শুধু সংখ্যাগুলোই কিন্তু অনেক কিছু বলে দেয়। স্বাধীনতার ঠিক পরে জিডিপিতে আমাদের শিল্পের অবদান ছিল কোথায়? মাত্র 4%। আর এখন এখন সেটা প্রায় 38%। মানে আকাশ পাতাল তফাৎ। কিন্তু প্রশ্নটা হলো, এই অবিশ্বাস্য পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একেবারে ব্রিটিশ আর পাকিস্তান আমলে। ওই সময়টাকে বলা যায় আমাদের শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা যুগ। ব্যাপারটা ছিল একদম সরাসরি অর্থনৈতিক শোষণ। ব্রিটিশরা আর তারপরে পাকিস্তান সরকার তারা বাংলাদেশকে দেখেছে শুধু দুটো চোখে। এক, এখান থেকে সস্তায় কাঁচামাল নিয়ে যাও, আর দুই, নিজেদের তৈরি করা পণ্য এখানে এনে বিক্রি করো। সোজা কথায় তাদের একটাই উদ্দেশ্য ছিল, এখানে যেন নিজের পায়ে দাঁড়ানোর মতো কোনো শিল্পই গড়ে না ওঠে। এই চক্রটা একবার দেখুন, কি দারুণভাবে পুরো শোষণের প্রক্রিয়াটা তুলে ধরা হয়েছে। কাঁচামাল যাচ্ছে বাংলাদেশ থেকে, সেই কাঁচামাল দিয়ে পণ্য তৈরি হচ্ছে বিদেশের কারখানায়, আর সেই একই পণ্য আবার চড়া দামে বিক্রি হচ্ছে আমাদেরই বাজারে। ফলাফল, আমাদের নিজেদের বিখ্যাত মসলিনের মতো শিল্পগুলো একে একে ধ্বংস হয়ে গেল। মানে আমরা তখন আর কারখানা ছিলাম না, হয়ে গিয়েছিলাম কেবল একটা সাপ্লাইয়ের গুদাম। এরপর এলো ১৯৭১। আমরা পেলাম স্বাধীনতা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই আমাদের সামনে এসে দাঁড়ালো এক বিশাল চ্যালেঞ্জ। বিদেশি মালিক, ম্যানেজার, টেকনিশিয়ান সবাই তো দেশ ছেড়ে চলে গেল। তখন কারখানাগুলো চালাবে কে? তৈরি হলো এক বিরাট শিল্প শূন্যতা। তো এই শূন্যতা পূরণ করতে তৎকালীন সরকার একটা বেশ সাহসী পদক্ষেপ নিল। ১৯৭২ সালে দেশের বড় বড় যত শিল্প প্রতিষ্ঠান ছিল সেগুলোকে রাষ্ট্রীয়করণ করা হলো। ব্যক্তিগত মালিকানা থেকে সরাসরি নিয়ে আসা হলো সরকারি মালিকানায়। প্রায় ৩১৩টা বড় কারখানা চলে এলো সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু এই পরিকল্পনার একটা বড় সমস্যা ছিল। আসলে সরকারি ব্যবস্থাপনায় এত জটিল ব্যবসা চালানোটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর তার ফলাফল চরম অদক্ষতা, আর তার সাথে একের পর এক কারখানায় হতে লাগল বিপুল লোকসান। পরিস্থিতিটা বোঝানোর জন্য একটা কথা বলা হয়, যা ছিল একদম সত্যি। বাস্তবে এটা ছিল লোকসানের উৎসব। যা হওয়ার কথা ছিল উৎপাদনের কেন্দ্র, তা হয়ে গেল লোকসানের কেন্দ্র। তবে হ্যাঁ, এই ব্যর্থতাটা কিন্তু দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। সরকারও কিন্তু খুব দ্রুতই বুঝতে পারল যে এভাবে আর চলবে না, এ পথে এগোনো সম্ভব না। আর ঠিক এখান থেকেই আমাদের গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা আসে। সরকার সিদ্ধান্ত নিল বেসরকারীকরণের, পুরো কৌশলটাই বদলে ফেলা হলো। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ১৯৮৬ থেকে শুরু করে একদম ২০২২ পর্যন্ত সরকার একের পর এক নতুন শিল্পনীতি এনেছে। এর মানে কি? এর মানে হল, এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না, বরং এটা ছিল বেসরকারি শিল্পকে সাপোর্ট দেওয়ার একটা লম্বা সময়ের পরিকল্পনা। সরকার এখানে ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রকের জায়গা থেকে সরিয়ে সহায়কের ভূমিকায় নিয়ে এসেছে। আর এই কৌশল বদলানোর ফল ছিল এক কথায় অসাধারণ। উৎপাদন বাড়তে শুরু করল, লোকসানে চলা প্রতিষ্ঠানগুলো লাভের মুখ দেখল, আর সবচেয়ে বড় কথা, প্রচুর নতুন কর্মসংস্থান তৈরি হল, যা আমাদের অর্থনীতির চাকাটাকে সত্যিকার অর্থেই সচল করে দিল। আচ্ছা, তো পেছনের গল্প তো আমরা জানলাম, এবার চলুন বর্তমান সময়ে আসা যাক। আজকে যে বাংলাদেশের শিল্প খাত, সেটার আসল ইঞ্জিনটা কি? কোন খাতগুলো একে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে? এখানে একটা খুব মজার ব্যাপার আছে, যেটা আমাদের একটা কমন ধারণাকে একদম ভেঙে দেয়। আমরা শিল্প বলতে কি ভাবি? বিশাল বিশাল সব কারখানা, তাই না? কিন্তু আসল চিত্রটা দেখুন। আমাদের শিল্প কাঠামোর আসল শক্তি কিন্তু এই ২৩,০০০-এর বেশি অতি ক্ষুদ্র আর প্রায় ১৭,০০০ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। এই ছোট আর মাঝারি উদ্যোগগুলোই কিন্তু আমাদের অর্থনীতির আসল ইঞ্জিন। তো এই যে এত বড় সাফল্য, এর পিছনে কারণটা কি? যদি আমরা মূল কারণগুলো দেখি, তাহলে দেখব ৪টা জিনিস একসাথে কাজ করেছে। ১.
আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের প্রবেশাধিকার। 2 আমাদের সহজলভ্য আর বিপুল শ্রমশক্তি। 3 ঝুঁকি নিয়ে ব্যবসা করার মতো একটা উদ্যোক্তা শ্রেণীর জন্ম। আর 4 সরকারের সাপোর্ট আর পলিসি। এই 4টার ককটেলই কিন্তু আজকের এই প্রবৃদ্ধিকে সম্ভব করেছে। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করা দরকার, বাংলাদেশের শিল্প মানেই কিন্তু এখন শুধু তৈরি পোশাক না, এর বাইরেও জগৎটা এখন অনেক বড়। উৎপাদন খাতের পাশাপাশি দেখুন খনিজ সম্পদ, বিদ্যুৎ জ্বালানি, পানি আর বর্জ্য ব্যবস্থাপনা, এমনকি কনস্ট্রাকশন খাতও এখন আমাদের শিল্পের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। চলুন এবার পুরো ছবিটা একসাথে দেখি। একদম শুরুতে আমরা যে অবাক করা ডেটাটা দেখেছিলাম, আশা করি এখন তার পেছনের পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, এই একটা ছবিতেই কিন্তু পুরো গল্পটা বলা আছে। স্বাধীনতার পর আমাদের অর্থনীতি ছিল কোথায়? প্রায় পুরোটাই কৃষিনির্ভর। আর আজ শিল্পের অবদান প্রায় ৩৮%। মানে একটা দেশের কাঠামোগত পরিবর্তনের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? এটা আক্ষরিক অর্থেই খামার থেকে কারখানায় উত্তরণের একটা গল্প। তাহলে পুরো জার্নিটাকে যদি আমরা 4টা শব্দে বলতে চাই, তাহলে কি দাঁড়ায় শোষণ, তারপর পরীক্ষা-নিরীক্ষা, এরপর বেসরকারীকরণ এবং সবশেষে আজকের এই বিশাল সম্প্রসারণ। এখন প্রশ্নটা হলো, এই যাত্রার পরের ধাপটা কি হতে চলেছে?